আহনাফ, এই আহনাফ, তুমি এটা কিভাবে করতে পারলে আহনাফ? এই তাকাও না আহনাফ আমার দিকে। দেখো, আমি তোমার দেওয়া লাল শাড়ি পরে বউ সেজেছি। কথা বলছো না কেন আহনাফ? বলেই চিৎকার করে কাঁদতে লাগলো চাঁদনি। আহনাফ নিশ্চুপ, আর তার পাশে দাঁড়িয়ে তার সদ্য বিবাহিত স্ত্রী তানিয়া। পুরো বিয়ে বাড়ি যেন থম মেরে আছে। কি হচ্ছে কেউই বুঝে উঠতে পারছে না। আজ আহনাফ আর চাঁদনির বিয়ে ছিল। অবশেষে তাদের ৮ বছরের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল। সবাই আনন্দে বিমোহিত ছিল। আর চাঁদনি, সে তো অপেক্ষায় বসেছিল তার প্রেম পুরুষের। কিন্তু হুট করেই সব এলোমেলো হয়ে গেল। নিচ থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। অজানা আতঙ্কে কেঁপে উঠল চাঁদনি। চাঁদনি দৌড়ে যে দেখে যে আহনাফ এসেছে। কিন্তু কিছু একটা নিয়ে দুই পক্ষের তুমুল বাকবিতণ্ডা হচ্ছে। সবার মুখ থমথমে। চাঁদনি আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেল আহনাফের পাশে তার চাস্তো বোন তানিয়া লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। এরপর চাঁদনি যা শুনল তা শোনা অপেক্ষা মৃত্যু ভালো ছিল। এসব কি আহনাফ? তুমি আমার সাথে প্রাঙ্ক করছো তাই না? চাঁদ, তানিয়াকে আমি বিয়ে করেছি। ও আমার বউ। এতদিন তোমার সাথে যা ছিল সব মোহ। মোহ কেটে যাওয়ার পর বুঝেছি আমি তানিয়াকেই ভালোবাসি। চাঁদনি কি বলবে বুঝতে পারছে না। ম্লান হেসে বলল, ভুল বললে আহনাফ। দিন না, বছর হবে। ৮টা বছরকে তুমি মোহ বলে কাটিয়ে দিলে। বর্তমান। কাঁদতে কাঁদতে চাঁদনি সেন্সলেস হয়ে যায়। চাঁদনির মা, বাবা, ভাই তাড়াতাড়ি ওকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়। যাওয়ার আগে চাঁদনির ভাই আহনাফের দিকে তাকিয়ে বলল, আহনাফ, তোকে নিজের বেস্ট ফ্রেন্ড না, ভাই ভাবতাম। আর আজকে তুই আমার পিঠে ছুরি দিলি। আমার বোনকে দেওয়া কষ্টের আর ওর চোখের পানির হিসাব তোর কাছে সুদে আসলে নিব, কথা দিচ্ছি। আহনাফ হালকা হাসলো। তানিয়া হাত ছেড়ে দিতে গেলে তানিয়া আবারও হাতটা ধরে ফেলল। আহনাফ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তানিয়া মাথা নিচু করে হাত ছেড়ে দেয়। এরপর আহনাফ চুপচাপ বের হয়ে যায় কমিউনিটি সেন্টার থেকে। ফাঁকা রাস্তায় দিশাহীন হাঁটতে থাকে। মানুষ বলে নাকি মা নাকি সন্তানের জীবনের সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে তার মা। হ্যাঁ, তার মা। তোমাকে আমি ঘৃণা করি মা, ভয়ঙ্কর ঘৃণা করি। নোরানি, বোন আমার, আজকে তোর বোন তোর প্রতিশোধ নিয়েছে। তোর অপমানের, আমাদের বাবা মায়ের অপমানের বদলা নিতে পেরেছি আমি নোরানি। আমার জীবন আজ সার্থক। আপা, জানিস তো, খুব শান্তি পাচ্ছি আজ। দুই বোন উচ্চ স্বরে হেসে উঠল। এই দুই মানবী কি আদৌ জানে যে নিজেদের সন্তানের সুখ আজ তারা নিজের হাতেই মাটি দিয়ে এসেছে? চাঁদনি মরার মতো হসপিটালের বেডে শুয়ে আছে, মুখে অক্সিজেনের মাস্ক। চাঁদনির ভাইয়ের চোখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। না, সে কাঁদছে না। তার চোখে এখন শুধুই প্রতিশোধ। আর সে ভালোভাবেই জানে কিভাবে প্রতিশোধ নিতে হয়। রুদ্র চাঁদনির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বোন, কথা দিচ্ছি, তোর চোখ দিয়ে পড়া প্রতিটি অশ্রুর ফোঁটার হিসাব ওদের দিতে হবে। তানিয়া আহনাফের রুমে বউ সেজে বসে আছে। আজ তার স্বপ্ন পূরণ হলো। ছোট থেকে এই স্বপ্নটাই তো সে দেখে এসেছে। তানিয়া জানে আহনাফ চাঁদনিকে ভালোবাসে, কিন্তু সে এখন আহনাফের বিবাহিত স্ত্রী। আহনাফ ওকে ভালোবাসুক বা না বাসুক, তবু আহনাফ ওর হয়েই থাকুক, ওর কাছেই থাকুক। তানিয়া মনে করে ওর একার ভালোবাসাই যথেষ্ট ওদের এই বিবাহিত জীবনের জন্য। আর ওর বিশ্বাস একদিন না একদিন আহনাফকে এই সম্পর্ক মেনে নিতে হবে। তারপর সে আর আহনাফ মিলে তাদের স্বপ্নের সংসার সাজাবে। কত আর বউকে ছাড়া থাকবে, পুরুষ মানুষ বলে কথা। ভেবেই লাজুক হাসলো তানিয়া। পারভিন, ছেলেটা এখনো তো বাড়ি ফিরলো না। আরে, ও তুমি চিন্তা করো না, আজ একটু কষ্ট পেয়েছে তো, তাই ড্রিঙ্ক করছে, হয়তো ফিরে আসবে। তুমি কি সত্যি ওর আসল মা পারভিন? একটুও চিন্তা হয় না ছেলেটার জন্য তোমার? শোনো নাসির, আমার ছেলেকে আমি তোমার চেয়ে ভালো করেই চিনি। ওর সাহস কতটুকু আমার জানা, ঠিক আছে? যেই ছেলে আমার সামান্য হুমকিতে নিজের এত বছরের ভালোবাসার মানুষকে ছাড়তে পারে, সে আর যাই হোক নিজের কোনো ক্ষতি করবে না।
তাই এত চিন্তা না করে ঘুমাও। পারভিন, তুমি আজ নিজের হাতে নিজের ছেলের জীবন নষ্ট করলে। ওই নাসির, এইসব 2 দিনের আবেগ আজ আছে কাল নেই। আর আমাদের তানিয়া কি কম সুন্দরী? দেখবে ঠিকই তোমার ছেলে কয়েক মাস পর তানিয়ার প্রেমে হাবুডুবু খাবে। পারভিন, আমি সত্যি অপেক্ষায় আছি যেদিন তোমরা 2 বোন নিজেদের ভুল বুঝতে পারবে, তোমরা তোমাদের অন্যায় বুঝতে পারবে। কিন্তু ভয় হয় ততদিনে আমি না আমার ছেলেটাকে হারিয়ে ফেলি। ক্ষণিকের জন্য পারভিন হারার মনেও যেন ভয় জাগে, কিন্তু পরেক্ষণে সে তা উড়িয়ে দিয়ে বিজয়ের হাসি হেসে শান্তির ঘুমে পাড়ি জমায়। এদিকে আহনাফ এতক্ষণ বাবা মায়ের রুমের সামনে দাঁড়িয়ে তার মায়ের বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেছে। যেই মায়ের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করলো, আজ শোনে সেই সব কিছুই নাকি তার নাটক ছিল। বরযাত্রী বের হবার 30 মিনিট আগে হুট করে আহনাফের মা আহনাফকে ডেকে পাঠায়। সেখানে যে দেখে তার মা বাবা আর চাচা খালার পরিবার বসে আছে, আর একজন হুজুর কাগজে কি যেন লিখছেন। আহনাফকে দেখে ওর মা বলে উঠল, আহনাফ, আজ তোর আর তানিয়ার বিয়ে। মা, মজা করছো? একটু পরেই বরযাত্রী বের হবে, রেডি হও যাও। আমি মজা করছি না আহনাফ, আজ যদি তুই তানিয়াকে বিয়ে না করিস তাহলে এক্ষুনি আমি নিজেকে মেরে ফেলবো। আহনাফ হতবাক, বেশি অবাক নিজের পরিবারের বাকি সদস্যদের নির্বাকভাবে বসে থাকা দেখে। তার মানে সবাই সবকিছু জানে, সবাই রাজিও। এভাবে কিছুক্ষণ আহনাফ আর ওর মায়ের তর্ক চললে কিছুক্ষণ পর ওর মা নিজের হাতেই চাকু দিয়ে পোঁচ দেয়, গলগলিয়ে রক্ত পড়তে শুরু করে। আহনাফ সহ পরিবারের সবাই পারভিন আরাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে সরাসরি না করে দেয়। আর তার একটাই কথা, আগে বিয়ে হবে, তারপর সে ট্রিটমেন্ট নিবে। আহনাফও বাধ্য হয়ে রাজি হয়ে যায়, নিজের অনিচ্ছায় বিয়ে করে তানিয়াকে। মা, আজ তুমি যা করলে এর শাস্তি তুমি পাবে। আমি তো আমার চাঁদকে আর ফিরে পাবো না, কিন্তু নিজেকে তিলে তিলে শেষ করব আমি। নিজের চোখের সামনে নিজের ছেলেকে ধীরে ধীরে মরতে দেখবে তুমি মা, আর এটাই হবে তোমার শাস্তি। মনে মনে বলে আহনাফ বাড়ি থেকে বাহিরে চলে গেল। আর এইদিকে তানিয়া আহনাফের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। ধ্রুব, সবই তো শুনলি। ডাক্তার স্ট্রিক্টলি বলে দিয়েছে বোনকে এই পরিবেশ থেকে দূরে পাঠাতে, নইলে বোন যে কোনো সময় স্ট্রোক করতে পারে বা মানসিক ভারসাম্য হারাতে পারে। তার বোনের যে মানসিক অবস্থা, এতে আত্মীয় স্বজনের বাসায়ও পাঠানো আরো বেশি রিস্কি। জানিসই তো আমাদের সমাজের ব্যবস্থা, দেশের বাইরে যে একা ওকে পাঠানোর সাহসও পাচ্ছি না, কি যে করব। রুদ্র, আমি একটা ভালো সাজেশন দিতে পারি। বল। তুই বরং চাঁদনিকে 2 মাসের জন্য আমাদের বাসায় পাঠিয়ে দে। বাসায় আমার মা আর বোন আছে, চাঁদনি এখানে ভালো থাকবে। আর তুই তোর জবটা চেঞ্জ কর, আর আঙ্কেলের ব্যবসাটা গুটিয়ে ঢাকায় শিফট কর। আর আমি দেখি চাঁদনিকে এখানে কোনো জবে ঢোকাতে পারি কিনা, তাহলে ওর মনটা ডাইভার্ট হবে। রুদ্র ভেবে দেখল ধ্রুবের বুদ্ধি খারাপ না। এরপর বলল, আমি তোকে রাতে ফোন করে জানাবো বন্ধু। সত্যি নিজেকে এখন একটু হালকা লাগছে। আরে ধুর, তোর বোন মানেই তো আমারও বোন, এত ফর্মালিটির কোনো প্রয়োজন নেই। রুদ্র এবার কৃতজ্ঞতার হাসি হেসে ফোনটা রেখে দিল। আহনাফ আর রুদ্র বাচ্চাকালের বন্ধু, ছোট থেকেই রুদ্র একসাথে বেড়ে উঠেছে ওরা। কিন্তু ভার্সিটিতে উঠে রুদ্র চলে যায় ঢাকায়, আর আহনাফ চাঁদনির জন্য এলাকাতেই থেকে যায় আর ন্যাশনালে ভর্তি হয়। ভার্সিটিতে যে রুদ্রের বেস্ট ফ্রেন্ড হয় ধ্রুব। রুদ্রের এখনো অবাক লাগে, যেই আহনাফের বুয়েটে বা কোনো পাবলিক ভার্সিটিতে পড়ার স্বপ্ন ছিল, কিন্তু শুধুমাত্র চাঁদনিকে দেখে রাখবে বলে সে তার স্বপ্ন বলি দিয়ে এই ছোট্ট শহরেই পড়েছিল। সেই আহনাফ কি করে চাঁদনিকে ধোঁকা দিল? সত্যি কি আহনাফ প্রতারণা করেছে, নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ আছে বা কাহিনী আছে? যেটাই থাক, ওই পরিবারের সাথে প্রতিশোধ নিয়েই এই শহর আজীবনের জন্য ছাড়বে রুদ্র, প্রতিজ্ঞা করেছে সে। পারভিন, হারা আর তানিয়া নাস্তা দিচ্ছিল সবাইকে। হুট করে কি দেখে যেন তানিয়ার হাত থেকে খাবারের বাটিটা পড়ে গেল। ওর দৃষ্টি অনুসরণ করে যখন সবাই সামনে তাকালো, দেখলো আহনাফ নেশায় বুঁদ হয়ে
একটা মেয়েকে ধরে দেওয়া হয়েছে। আহনাব সবাইকে দেখে হ্যাংলা হাসি দিয়ে বলল, হ্যালো এভরিওয়ান, মিট মাই নিউ গার্লফ্রেন্ড। এই মেয়ে, কি যেন তোমার নাম? মমতা সাহেব। মেয়েটা মাথা নিচু করে উত্তর দিল, ও হ্যাঁ, মমতা। তারপর ধ্রুব হাতটা ছাড়িয়ে ওর মায়ের কাছে যেয়ে বলল, দেখো মম, ও হচ্ছে মমতা। আমার ওকে ভালো লেগেছে, তাই কাল রাতে ওকে আমি কিনেছি, ওই যে কাবিনের 5 লাখ টাকা জমিয়েছিলাম না, ওটা দিয়েই। বলেই পাগলের মতো করে হাসতে শুরু করলো। এদিকে তানিয়ার তো পাগল প্রায় অবস্থা। কাল রাতেই তো আহানাফকে নিয়ে নতুন সংসার গড়ার স্বপ্ন দেখলো। তবে সবই কি ছিল মরীচিকা? আহানাফের মা হুংকার দিয়ে বলল, আহনাফ, ভুলে যেও না তুমি এখন বিবাহিত। আহনাফ মেকি হেসে বলল, বিয়ে মাই ফুট। এই তানিয়ার সাথে শোবো না বলেই তো এই প্রস্টিটিউটকে কিনে এনেছি, বলেই থুতু ফেলল মেঝেতে। এরপর সবার সামনে মমতাকে কোলে নিয়ে রুমে চলে গেল। আহনাফের এই নির্লজ্জ আচরণে বাসার সবাই মাথা নামিয়ে নিল। এদিকে তানিয়ার মা বিলাপ শুরু করলো, মেয়েকে এভাবে বিয়ে দিয়ে ভুল করলো না তো? তানিয়ার বাবা নাসির সাহেবকে হুমকি দিয়ে বলল, নাসির, তোর ছেলেকে ঠিক হতে বল, নইলে সবাইকে জেলে ঢুকাবো। নাসির সাহেব তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন ভাইজান? যখন আমার ছেলেটাকে জোর করে নিজের মেয়ের সাথে বিয়ে দিলে, তখন মনে ছিল না যে জোর করে ভালোবাসা হয় না? যা মন চাই করো তোমরা এখন। আর পারভিন, শুনে রাখো, আমার ছেলের যদি কিছু হয়, সেই দিনই আমি এই ঘর ছাড়ব। তোমার মতো স্বার্থপর অমানুষের সাথে সংসার করা যায় না। বলেই গটগট করে চলে গেলেন নাসির সাহেব। এইদিকে পারভিন হারা ভাবছেন, সত্যি কি কোনো ভুল করে বসলেন তিনি? চাঁদ, শোন, শরীর এখন কেমন তোর? চাঁদনি নিরুত্তর। জ্ঞান ফেরার পর থেকেই সে কারোর সাথে কথা বলছে না, শুধু সবার দিকে তাকিয়ে থাকে। কে কি বলছে কিছুই যেন ঢুকছে না মাথায়, যেন সে মৃত মানুষ। রুদ্রের চোখে পানি লুকাতে তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে গেল। পারছে না সে তার বোনকে এভাবে দেখতে। তার চঞ্চল দুষ্টু বোনটার কি থেকে কি হয়ে গেল। হ্যালো শফিক, খবর পেয়েছো কোনো? জি ভাই, ওই বাড়ির রমিলা খালা বলল পুরা প্ল্যান নাকি পারভিন আরা আর ওনার ছোট বোন নুরানি বেগমের। কিসের যেন প্রতিশোধের কথা বলছিল, কিন্তু খালা নাকি জানে না কিসের প্রতিশোধ। আর আহনাব ভাইয়ের চাচা চাচি এসব পরিকল্পনার অংশ না। ওরা তো পারভিন আরার হাতের পুতুল। আর তানিয়া মেয়েটা নাকি ছোট থেকেই আহনাব ভাইরে পছন্দ করত, তাই সুযোগ বুঝে সেও লুফিয়ে নিয়েছে। আর আহনাব ভাইরে নাকি বাধ্য করা হয়েছে বিয়ে করতে। থাক শফিক, কাকে বাধ্য করা হলো বা কোন প্রতিশোধের খেলা, এসব জানানো লাভ নেই। আমার বোনের আত্মাকে মেরে ফেলেছে ওরা, শাস্তি পাবে, ভয়ঙ্কর শাস্তি। আর আমার প্রথম টার্গেট নুরানি বেগম। বলেই বাঁকা হাসল রুদ্র। চোখে তার শুধুই এখন প্রতিশোধের নেশা। আজকে চাঁদনিকে নিয়ে ঢাকায় এসেছে রুদ্র। গন্তব্য ধ্রুবের বাসা। বাস থেকে নেমেই দেখে ধ্রুব গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। হেসে রুদ্রকে জড়িয়ে ধরল সে। হুট করেই রুদ্রের পেছনে চোখ পড়ল। মুহূর্তে তার হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। হালকা লেমন কালারের 3 পিস পরা আস্ত একটা চাঁদ দাঁড়িয়ে আছে। মাথা নিচু করে আছে মেয়েটা, চোখের পাতা আর ঠোঁট জোড়া কাঁপছে মাঝে মাঝে। হুট করে এই রুদ্রের মাথায় ধ্যান ভাঙল ধ্রুবের। ধ্রুব, ও চাঁদ, আমার কলিজা। ধ্রুবও হেসে বলল, তো আমার বন্ধুর কলিজা কেমন আছে এখন? কিন্তু চাঁদ নিরুত্তর। একবার ওপরে তাকিয়ে আবারও চোখটা নামিয়ে নিয়েছে। ধ্রুব বুঝলো, তাই তাড়াতাড়ি করে তাড়া দিলে ওদেরকে নিয়ে বাসায় এলো। কিছুক্ষণ আগেই রওনা দিয়েছে রুদ্র। যাওয়ার আগে আদরের বোনকে জড়িয়ে ধরে কেঁদেছে। ধ্রুব, ধ্রুবের মা সহ সবাই বোনকে সুরক্ষিত স্থানে রেখেছে সে। এখন শুরু হবে প্রতিশোধের খেলা। বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছে চাঁদনি। বড় চাঁদ উঠেছে, আকাশ জুড়ে পূর্ণিমার আলোয় ছেয়ে গেছে। কত স্বপ্ন ছিল তার। বিয়ের পর আহনাবকে নিয়ে এভাবেই বারান্দায় বসে চাঁদের আলো কাটিয়ে দিবে। কিন্তু ভাগ্য কি নির্মম খেলাটাই না খেললো। রাত 8টা বাজে, এখনো রুম থেকে বের হয়নি আহনাব। সাথে আছে ওই রাস্তার মেয়েটাও। সি, লজ্জায় মাথা কাটা যাচ্ছে পারবিন আর।
নাসির সাহেব অবশ্য এসব নিয়ে ভাবছেন না, শাস্তি পাওয়ার দরকার এবার এদের। এদিকে তানিয়া আহনাফের দরজার বাইরে যেয়ে বসে আছে। বেচারি কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। অনেকক্ষণ দরজা ধাক্কিয়েও যখন আহনাফ দরজা খোলেনি, তখন সবাই শান্ত হয়ে গেছে। একটু পর দরজা খুলে বের হলো আহনাফ। চুল তার ভেজা, ঠোঁটে মুখে কামড়ের দাগ। ঠিক তার পেছনে বের হলো মমতা। তারও একই অবস্থা, ভেজা চুল, ফর্সা শরীরে অনাবৃত অংশগুলোই কামড়ের দাগে ভর্তি। সবার চোখ কোঠর থেকে বের হয়ে আসার মতো অবস্থা। স্বয়ং আহনাফের বাবাও অবাক ছেলের এই অবনতিতে। বাড়ির সবচেয়ে শান্ত শিষ্ট ভদ্র ছেলেটা একদিনে কি থেকে কি হয়ে গেল। আহনাফ তানিয়াকে উদ্দেশ্য করে বলল, শোন, বালতিতে বিছানার চাদরটা ভিজিয়ে রাখছি, ধুয়ে দিবি নিজের হাতে। বলতে না বলতেই তানিয়া এসে আহনাফের কলার ধরে বলতে শুরু করলো, তুমি আমার সাথে এমন করতে পারো না আহনাফ। আমি তোমার স্ত্রী, তোমার উপরে শুধু আমার অধিকার। তুমি আমার প্রতি অন্যায় করছো। সাথে সাথে আহনাফ ক্রোধের সাথে তানিয়ার হাতটা ঝাড়ি মেরে ওর চুলটা মুঠো করে ধরে বলে, যখন চাঁদনির থেকে ওর ভালোবাসা কেড়ে নিয়ে জোর করে আমাকে বিয়ে করেছিলে, তখন এসব ন্যায় অন্যায় মাথায় আসে? ব্যথায় কুকিয়ে ওঠে যেন তানিয়া। সবাই এসে ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আহনাফের শক্তির কাছে কেউই পেরে উঠছে না। অবশেষে আহনাফ নিজে ধাক্কা মেরে ফেলে দিল রুমে, যে বড় রড এনে মুহূর্তেই যেন ড্রয়িং রুমে তছনছ করে দিল। তারপর মমতার হাত ধরে বের হয়ে যাওয়ার সময় বলল, আর যদি কেউ কোনোদিন আমার কাছে কোনো জবাবদিহিতা চায়, তাহলে এর চেয়েও ভয়ঙ্কর তাণ্ডব চালাবো। প্রথম দেখায় কি সত্যি প্রেমে পড়া যায়? জানে না ধ্রুব, কিন্তু চাঁদনির মুখটা যতবারই ওর চোখের সামনে হাসে, ততবারই যেন মনটা চায় যে মেয়েটাকে নিয়ে ওর বুক পকেটে রেখে দিবে। নিজের ভাবনায় নিজেই আনমনে হাসে ধ্রুব। ভাগ্য জিনিসটা সত্যি অদ্ভুত। কার ভাগ্যে কি আছে সৃষ্টিকর্তাই ভালো জানেন। মমতা, ধন্যবাদ বোন। দাদা ভাই, আপনি আমার আপন ভাইয়ের মতন। সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন, তাহলে হয়তোবা আজ আমি ওই বুড়ো ব্যবসায়ীর কিনে নেওয়া রক্ষিতা হয়েই থাকতাম। দাদা ভাই, আপনার যখনই দরকার পড়বে, সাথে সাথে আমাকে ফোন দিবেন, আমি চলে আসব। আহনাফ মিষ্টি হেসে মমতার মাথায় হাত বুলিয়ে দিল। মমতা বিদায় জানিয়ে বাসে উঠে পড়ল। কাল যে সকাল সকাল ভার্সিটিতে ক্লাস তার। আজ থেকে 5 বছর আগে আহনাফ সেবার তার দাদা বাসা থেকে ফিরছিল, কিন্তু পথিমধ্যে তার গাড়ির সামনে কেউ এসে পড়ে। আহনাফ তাড়াহুড়ো করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরে মেয়েটার জ্ঞান ফিরলে জানতে পারে যে ওর নাম মমতা। এসএসসি দিয়েছে। ওর বাবা মা লাখ টাকার লোভের বশে ওদের এলাকার এক 45 বছর লোকের সাথে ওকে বিক্রি করে দিয়েছে। এরপর থেকে আহনাফ ওর ভাই হয়ে ওর পড়াশোনার দায়িত্ব নেয়। এখন সেই মেয়ে সিলেটের একটা নামকরা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট। আজকে ও মমতাকে নিয়ে বাসায় নিয়ে গিয়েছিল, মূলত তানিয়াকে শাস্তি দেবার জন্য। আর কামড়ের দাগ, মমতার গুলো সব ছিল মেকআপের কেরামতি। আর আহনাফের দাগগুলো আহনাফ নিজেই চাঁদনির পুরানো লোহার কাটা ক্লিপ দিয়ে দিয়েছে। এই সব ভাবনার মাঝেই চাঁদনির কাজিন মাহিনের ফোন আসলে আহনাফের ফোনে। হ্যালো, বলো মাহিন। হ্যালো আহনাফ ভাইয়া, চাঁদনি আপুকে রুদ্র ভাইয়া কোথায় জানি নিয়ে গেছে, আমাদের কাউকে কিছু বলেনি। চাঁদনি আপুর শরীরে একদমই ভালো না, ডাক্তার নাকি বলেছে এখানে রাখলে আপু হয় স্ট্রোক করবে, না হয় মানসিক ভারসাম্য হারাবে। তাই রুদ্র ভাই আপুকে কোথায় জানি নিয়ে গেছে। এর বেশি কিছু আমাদেরকে আপুর ফ্যামিলি জানায়নি ভাইয়া। এতক্ষণ আহনাফ বুকে পাথর দিয়ে সব শুনল। আজ ওর জন্য ওর ভালোবাসার মানুষটা মৃত্যুর মুখে। নিজের ওপর রাগে ঘৃণায় দম বন্ধ হয়ে আসছে আহনাফের। মন চাচ্ছে তার এক্ষুনি নিজেকে মেরে ফেলতে। অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে আহনাফ বলল, আচ্ছা মাহিন, কোনো আপডেট পাইলে আমারে জানাইও। জি ভাইয়া। আর ভাইয়া প্লিজ, কেউ যেন না জানে আমি আপনাকে এইসব নিউজ দিচ্ছি। ভয় পেও না, কেউ জানবে না। আর ভাইয়া, আমার ওই হোটেলের ভিডিওটা প্লিজ কাউকে দিও না।
দিব না, নিশ্চিন্তে থাকো। আর আপডেট পেলে জানিও। জি ভাইয়া, অবশ্যই, বলেই ফোনটা কেটে দিল মাহিন। ফোন রেখে আহনাব হাতটা মুষ্টিবদ্ধ করলো, মনে মনে বলল, চাঁদ, আমার চাঁদ, আজকে যেই যেই মানুষগুলোর জন্য তুই কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর, নিজের মৃত্যুর আগ পর্যন্ত এদের চোখের পানি আমি শুকাতে দিব না, কথা দিচ্ছি আমার চাঁদ। হঠাৎই ঘুম ভেঙে গেল চাঁদনির। কেন যেন মনে হচ্ছে আহনাব ভালো নেই, কাঁদছেও। ভাবনার মাঝেই হুট করে তার ছেলের হাসি দিল চাঁদনি। আহনাব তো এখন বেশ আছে, হয়তোবা এখন নতুন বইয়ের সাথে রাত্রি যাপনে ব্যস্ত সে। রুদ্র, আহনাব ভাইয়ের পাপের শাস্তি কি তুমি আমাকে দিচ্ছ? এটা কি আদৌ সম্ভব নূর? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তাহলে এই 2 দিনে একটাবারও কল দিলে না কেন তুমি? জানো তো চাঁদনির শরীরটা কত খারাপ, ওকে নিয়েই দৌড়াদৌড়ি করছি। চাঁদনি আপু এখন কেমন আছে? কেমন আর থাকবে, 8টা বছর। তোমার ভাই ওর সাথে প্রেমের নাটক করে এখন ওকে মৃত লাশ বানিয়ে ফেলেছে। যাই হোক, যান, আমি এখন ফোনটা রাখছি, কাল দেখা করব। আচ্ছা, সাবধানে থেকো। ফোন রেখে বাঁকা হাসলো রুদ্র। শুরু হয়েছে তার এক খেলা। এবার বুঝবে ওর বোনকে কাঁদানোর ফল কি। নুরানি জানে তো, আমার এখন মনে আছে তোমাকে বিয়ে করাই জীবনের আমার সবচেয়ে ভুল ছিল বড়। এসব কি বলছো তুমি আসাদ? ভুল বলছি কি? তোমরা 2 বোন মানসিক রোগী হয়ে গেছো, প্রতিশোধের নেশায় আহনাপের জীবনটা নষ্ট করে দিলে। আমার ভয় হয় এসবের শাস্তি আমার নূরও যদি পায়। শোনো নুরানি, তোমরা 2 বোন জাহান নামে যাও, কিন্তু তোমাদের এই নোংরা খেলার শিকার যদি আমার নিষ্পাপ মেয়ে হয়, তবে তোমাদের কাউকে আমি ছাড়ব না, বলেই রুমের বাহিরে চলে গেলেন আসাদ সাহেব। এদিকে অজানা আশঙ্কায় নুরানির মনকেও গ্রাস করেছে। দেখা যাক এই প্রতিশোধের খেলায় কতগুলো নিষ্পাপ জীবন বলি হয়। নূর অপেক্ষা অনেকক্ষণ ধরেই রেস্টুরেন্টের কর্নারের টেবিলে অপেক্ষা করছে রুদ্রের জন্য, কিন্তু সাহেবের যে আসার নামই নেই। এর মধ্যে প্রায় 7 কাপ কফি শেষ করেছে সে। 5 মিনিটের মাঝে রুদ্র এসে নূরের পাশে বসলো। নূর কিছু বলার আগেই ওর ঠোঁটে আঙ্গুল রেখে থামিয়ে ওর কপালে চুমু দিল, তারপর বলল, ভালোবাসি নূর পাখি। নূর বুঝতে পারলো রুদ্রের মন ভালো নেই। হাত দিয়ে রুদ্রের চুল নেড়ে দিতে দিতে বলল, চাঁদ আপিকে নিয়ে মন খারাপ? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রুদ্র এবার গাঢ় দৃষ্টিতে তাকালো নূরের দিকে, বলল, না, মন খারাপ না, ভয় করছে নূর। কিসের ভয় রুদ্র? তোমাকে হারানোর। ওমা, আমি আবার কোথায় যাচ্ছি? আমি তো তোমার সাথেই আছি। হাত ছাড়তে কতক্ষণ নূর? তুমিও যদি মাঝপথে এসে আমার হাতটা ছেড়ে দাও। তুমি আমাকে অবিশ্বাস করছো রুদ্র? জানি না, এখন আর কারোর প্রতি বিশ্বাস জিনিসটা আর আসে না নূর। ভয় হয় যদি বোনের মতো আমিও দিন শেষে প্রতারণার শিকার হই। নূর আহত দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। অবশ্য রুদ্ররও দোষ নেই। আহনাব ভাই যা করেছে তারপর আর ভালোবাসায় বিশ্বাস করা যায় না। নূর বলে উঠল, কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে রুদ্র? রুদ্র এবার নূরের মুখের দিকে তাকালো, হাত দুটো আলতো করে নূরের গালে রাখলো, মুখটা সামনে এনে আবার ছোট করে চুমু আঁকলো নূরের কপালে। এরপর ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, হয় আজ এক্ষুনি কাজী অফিসে যে আমাকে বিয়ে করবে, আর না হয় আজকে থেকেই আমাদের সম্পর্কের সমাপ্তি রেখা টানবো। নূর মনোযোগ দিয়ে পুরো কথাটা শুনলো। এরপর 2 সেকেন্ডও সময় না নিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি রাজি, বিয়েতে আমি রাজি রুদ্র। রুদ্র খুশিতে বুকে জড়িয়ে ধরল নূরকে। ছোটবেলা থেকেই নূরের টাকা পয়সার অভাব না থাকলেও জীবনে ভালোবাসার বড্ড বেশি অভাব ছিল। অন্য 10টা মায়ের মতো তার মা ছিল না। নূর তার কাছে ছিল শুধুই দায়িত্ব। আর বাবা, বাবা ভালোবাসলেও অফিসের কাজের চাপে নূরকে সময় দিতে পারতো না। সাথে তো আছে বাবা মায়ের দৈনন্দিন ঝগড়া। ফলে ছেলেবেলা একাকিত্বের সাথে কাটে তার। সেসবের আরেকটা তিক্ত স্মৃতি তার জীবনের। কিন্তু নূরের বয়স যখন 15, তখন বসন্ত ঋতুর মতো তার জীবনে আগমন ঘটে রুদ্রের। সেবার বার্ষিক পরীক্ষার ছুটিতে খালামণির বাসায় গিয়েছিল। ওর খালাতো ভাই আহানাফের আপন বোন না থাকায়
নূর ছিল তার সবচেয়ে আদরের, নিজের আপন বোনের মতো আদর করত। নূরের আপন বলতে শুধু তার বাবা আর আহনাব ভাই। প্রতিবারের ন্যায় সেবার ব্যাগ রেখে সবার আগে আহনাফের রুমে যায়। যে দেখে আহনাফ উল্টাপাল্টা পাশ করে জানালা দিয়ে যেন ও কেমন যেন করছে, তাই সে দৌড়ে যে পেছন থেকে জড়িয়ে ধরে, বলে, ভাইয়া, তোমাকে আমি এতগুলো মিস করছি। এদিকে জানালার সামনে দাঁড়িয়ে থাকা রুদ্রের সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে এই অচেনা মেয়ের কণ্ঠে। এদিকে নূর বকবক করতেই থাকে। হুট করে রুদ্র পেছনে ঘোরে। রুদ্রকে দেখে নূর হুঁশ ফিরে আসে, একেবারে হুঁশ উড়ে যায়। আল্লাহ, এটা তো ভাইয়া না! এতক্ষণ তাহলে আমি কাকে জড়িয়েছিলাম? আর এদিকে রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা মেয়ে নাকি স্বর্গের পরী? ভাবনার মাঝেই ওয়াশরুম থেকে আহানা বের হয়। নূরকে দেখে আহানা বলে, আরে বুড়ি তুই! রুদ্র আহনাফ বেস্ট ফ্রেন্ড হলেও রুদ্র আহনাফের পরিবারের কাউকেই তেমন চেনে না। এই নিয়ে এত বছরে মোটে দ্বিতীয়বার আসলো আহনাফের বাসায়। মূলত আহনাফের বড় চাচি বাসায় অন্য পুরুষ আসা যাওয়া পছন্দ করে না, তাই রুদ্র জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আহনাফের পানে। রুদ্রের চোখের ভাষা চট করে ধরে ফেলল আহনাফ। বলল, আরে, এ আমার কলিজার টুকরা ছোট বোন, যদিও খালাতো বোন, তবুও আমার কলিজা এটা। আর নূর বুড়ি, এটা তোর আরেকটা ভাইয়া রুদ্র, আমার বেস্ট ফ্রেন্ড। এভাবেই পরিচয় শুরু রুদ্র আর নূরের। এরপর 1 মাসেই পরিচয় থেকে প্রণয়, তারপর আজ 5 বছরের পথ চলা। রুদ্রের দেওয়া ভালোবাসা নূরের জীবনের সবচেয়ে মূল্যবান। রুদ্রের জন্য সে নিজের জীবনও দিতে রাজি। রুদ্র যে তার অস্তিত্বে মিশে আছে। হুট করেই কাজীর ডাকে ধ্যান ভাঙল নূরের। বিয়েটা যদিও হবার কথা ছিল কাজী অফিসে, কিন্তু হচ্ছে রুদ্রের এক বন্ধুর বাড়িতে। নূর এক পলক রুদ্রের দিকে তাকিয়ে 3 কবুল বলে ফেলল। এদিকে রুদ্র কবুল বলে ফেলল। আর কি, রুদ্র নূরের ভালোবাসা আজ পূর্ণতা পেল। কিন্তু সত্যি কি তাই, নাকি এর মাঝে রয়েছে ষড়যন্ত্র? আর বেচারি নূর। বাহিরে প্রচন্ড ঝড়ো হাওয়া বইছে। রুদ্র বন্ধুদেরকে এগিয়ে দিতে বাহিরে গেল। এদিকে পুরো ফ্ল্যাটে নূর একা। আজ রাত ওরা এখানেই থাকবে। বাসায় ফোন দিয়ে জানিয়েছে যে আজ রাত ওর বান্ধবী রিতার বাসায় থাকবে। এদিকে বাহিরে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে, কিন্তু রুদ্রের আসার নাম নেই। ভয় পাচ্ছে নূর। গুটিসুটি মেরে সোফায় বসে আছে এখনো। 5 মিনিট ধরে দরজায় শব্দ হলো। পেছন ঘুরে দেখে রুদ্র কাক ভেজা হয়ে ফিরেছে। নূর তাড়াতাড়ি করে কাছে যেয়ে নিজের ওড়না দিয়ে ওর মুখের পানিটা মুছে দিতে লাগলো। রুদ্র দ্রুত খাবার বাড়তে বলে রুমের ভেতরে চেঞ্জ করতে গেল। এদিকে ঝড়ের তীব্রতা বাড়ছে। নূর খাবার বেড়ে ঘরে গেলে রুদ্রকে ডাকতে যেয়ে দেখে রুদ্র একটা অ্যাশ কালারের পাঞ্জাবি পরে আছে। চুল দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে। শ্যামলা মুখটা যেন আজ একটু বেশি আকর্ষণীয় লাগছে। রুদ্র নূরকে দেখে বিছানার ওপর থেকে একটা প্যাকেট ওর হাতে দিল। চোখের ইশারায় খুলতে বলল। নূর প্যাকেটটা খুলে দেখে টকটকা লাল রঙা একটা বেনারসি। নূরের মনে পড়ে 2 বছর আগে কথায় কথায় ও রুদ্রকে বলেছিল যে বিয়ের রাতে ওর টকটকে লাল রঙের বেনারসি আর বেলি ফুলের অলংকারে সাজতে চায়। হুট করেই ওর চোখ যায় ড্রেসিং টেবিলের উপরে। ওখানেই বেলি ফুলের অলংকারটা রাখা। আনন্দে খুশিতে আর রুদ্রের এই ভালোবাসার আবেশে চোখটা ভরে আসে ওর। রুদ্র বুঝতে পারে তার প্রেয়সী অনেক বেশি খুশি হয়েছে। তার নূর পাখি তো এমনই, একটু ভালোবাসা আর যত্ন হলেই চলে, আর কিছু লাগবে না মেয়েটার। রুদ্র হুট করেই তার প্রেয়সী তার নূর পাখিকে টেনে নিজের বলিষ্ঠ বুকে ফেলে। তারপর জড়িয়ে ধরে বলে, নূর পাখি, শাড়িটা পরবে না? নূর বুকে মাথা রেখেই আস্তে করে বলে, হুম। কপালে ছোট্ট করে চুমু এঁকে ছেড়ে দেয় নূরকে। কিন্তু নূর শাড়ি নিয়ে যেই না অশ্রমে ঢুকবে, প্রচন্ড বজ্রপাতে বিদ্যুৎ চলে যায়। চমকে ওঠে নূর। এদিকে সাথে সাথেই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে রুদ্র। রুদ্রের কথা মতো নূর ড্রয়ার থেকে মোমবাতিটা বের করে জ্বালাতে শুরু করে। মোমের আলোতে নূরকে যেন আজ অগ্নিকন্যা লাগছে। রুদ্র মন্ত্রমুগ্ধের ন্যায় অপলক তাকিয়ে আছে। এরপর সে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। পেছন থেকে বাহু ডোরে আবদ্ধ করে নিল নূরকে। তারপর নূরের হাত থেকে মোমটি আস্তে করে সরিয়ে নিয়ে টেবিলে রাখলো।
নূরকে নিজের দিকে ঘোরালো। এসব নূরের যেন নির্বাক। সে আজ কিছুই বলবে না, শুধু দেখে যাবে নিজের ভালোবাসার মানুষটার পাগলামি। রুদ্র শাড়িটা এনে পাশের চেয়ারে রাখলো। নূরের গলা থেকে ওড়নাটা টেনে ফেলে দিল। ধীরে ধীরে কুর্তির জিপার খুলল। তারপর সময় নিয়ে অনাবৃত করলো নিজের প্রেয়সীকে। প্রেয়সীর এই রূপ যে তাকে অস্থির করছে, তবুও ধৈর্য ধরল সে। তারপর নিজ হাতে লাল শাড়িতে সাজিয়ে তুলল নূরকে। বেলি ফুলের অলংকারে প্রেয়সীর সৌন্দর্য যেন আরো দ্বিগুণ হলো। 5 মিনিট অপলক চেয়ে থাকলো নূরের পানে। আর নূর তো লজ্জায় মরি মরি অবস্থা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। রুদ্র থুতনিতে হাত দিয়ে নূরের মুখটা ওপরে তুলল। তারপর হুট করে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। নূর অবাক, সত্যি অবাক। এই স্থির মানুষটা আকস্মিক এত অস্থির হলো কি করে? ভাবনার মাঝেই নূরকে কোলে তুলে নিল রুদ্র। অস্থির সে, আজ বড্ড বেশি অস্থির। বাহিরে ঝড়ের তাণ্ডব চলছে, আর ঘরের ভেতরে দুটো তৃষ্ণার্ত মানব মানবীর ভালোবাসার পূর্ণতা পাচ্ছে। রাত প্রায় 3টা 40। রুদ্রের পাঞ্জাবি গায়ে বারান্দায় দাঁড়িয়ে আছে নূর। জীবনের সমীকরণ মিলাচ্ছে সে। ভাগ্যে তবে কি তার এত ভালোবাসা, এত সুখ লেখা ছিল? আনন্দে মনটা ভরে উঠল তার। হঠাৎ করে এক জোড়া বলিষ্ঠ হাত নূরকে কোলে তুলে নেয়। আবার দুজনে পাড়ি জমায় ভালোবাসার সাগরে। আহা, বেচারি নূর বুঝতেও পারল না এই ক্ষণিকের সুখ যে তার জীবনের কালো অন্ধকার বয়ে নিয়ে আসতে চলেছে। সকালের মিষ্টি রোদের দুষ্টুমিতে ঘুম ভেঙে গেল নূরের। চোখ খুলে দেখে অপরিচিত রুমে এসে তৎক্ষণাৎই মনে পড়ে গেল কাল রাতের কাহিনী। লজ্জায় পুরো গালে লাল আভায় ছেয়ে গেল। তারপর অনুভব করলো এক জোড়া বলিষ্ঠ হাত তার কোমর চেপে ধরে আছে। বুঝলো এই হাতের মালিককে। পাশ ফিরে তাকিয়ে দেখে নিল নিজের শ্যাম পুরুষকে। ঘুমন্ত রুদ্রকে যে অসম্ভব ইনোসেন্ট লাগছে তার। হালকা হেসে আলতো করে কপালে, আর তারপর গালে, আর শেষে ধীরে ধীরে ঠোঁটে চুমু এঁকে দিল। মানুষটা এখনো গভীর ঘুমে। নূর তারপর আস্তে আস্তে রুদ্রের হাতটা সরিয়ে কম্বল থেকে বের হয়ে কাল রাতের শাড়িটা নিয়ে শরীর ঢেকে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। আর সাথে সাথে চোখ খুলল রুদ্র। সে ঘুমায়নি, কাল সারা রাত সে ঘুমায়নি। কাল রাতে তার নূর পাখি তার সব পাগলামি সহ্য করেছে, তীব্র যন্ত্রণা মেনে নিয়েছে। শেষ রাতে যখন ব্যথায় জর্জরিত হয়ে ঘুমিয়ে পড়ল, তখনই রুদ্র থেকে চেয়ে তার নূর পাখির পানে, যেন এটাই তাকে শেষ দেখা। চোখ ভেসে উঠল রুদ্রের। কিছুর যে করার নেই, কিন্তু এটাই তো করতে হবে। পাপের শাস্তি যে পেতেই হবে নুরানী বেগমকে। ধ্রুবের মা, বাবা, বোন সবাই অনেক আন্তরিক। এই 3 দিনেই চাঁদনিকে নিজের এই পরিবারের সদস্য করে নিয়েছে। আর ধ্রুবের ছোট বোন জুই, ও তো আরেক কিউটের ডিব্বা। এবার এইচএসসি দিবে এসে। এত মিশুক মেয়েটা, মনে হয় যেন ওর নিজের আপন বোন। বারান্দায় বসে এসবই ভাবছিল চাঁদনি। হুট করেই আগমন ঘটে ধ্রুবের। চাঁদনি, তোমাকে ডিস্টার্ব করলাম না তো আবার? না না ভাইয়া, কি যে বলেন। আসলে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি এনজিওতে। ওখানে অসহায় নারীদের উন্নত জীবন দিতে কাজ করা হয়। তুমি কি ওখানে চাকরি করতে চাও? চাঁদনি চুপ করে কিছুক্ষণ ভেবে দেখল। ভাবলো মন ডাইভার্টের জন্য এখন চাকরি করাই বেস্ট হবে। সে রাজি হয়ে গেল। ধ্রুবও হাসি মুখে চলে গেল। আসলে এনজিওটা ধ্রুবর নিজেরই। চাঁদনি জয়েন করলে সারাদিন চাঁদনি ওর সাথেই থাকবে ভেবেই মনটা খুশিতে ভরে উঠল তার। 2 মাস পর নূর ফোন হাতে বসে আছে, রুদ্র কল দিবে এই আশায়। কিন্তু না, রুদ্রের কল দেওয়ার কোনো নামই নেই। একটা মানুষ কিভাবে এতটা পরিবর্তন হয় নূর ভেবে পায় না। এই মানুষটাই না একটা সময় ওর একটা মেসেজের জন্য বসে থাকতো, আর এখন নূর কেঁদে দেয়। ইদানিং চোখের পানি যে তার দৈনন্দিন জীবনের সঙ্গী। ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাগুলো জঘন্য রকমের খারাপ হয়েছে। পাশ আসবে কিনা সন্দেহ। তবে কি ভালোবাসা ফুরিয়ে গেছে? না, রুদ্র তাকে খুব ভালোবাসে। ওর হালাল পুরুষ রুদ্র, ওর স্বামী সে। এদিকে রুদ্রের মনে শুধু প্রতিশোধের নেশা।
আর একটা মাস, শুধু একটা মাস। কিন্তু সাথে সাথেই নূরের জন্য বুকটাও দুমড়ে মুচড়ে যায়। গভীর শ্বাস নিয়ে অশ্রু ভেজা চোখ নিয়ে বিড়বিড় করে বলে, তুমি আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা নূর পাখি, আমার অর্ধাঙ্গিনী তুমি। পারলে আমাকে ক্ষমা করে দিও। এদিকে আহনাফের অবস্থা শোচনীয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর ড্রাগে আসক্ত হয়ে গেছে সে। অবশ্য ইচ্ছে করেই হয়েছে, যেন এই অন্ধকার জগৎ থেকে আর ফিরতে না পারে। ইদানিং জুয়া খেলাও শুরু করেছে। ইচ্ছে করে জুয়াতে টাকা হারে। অফিসে যায় না 2 মাস। বাসায় যতক্ষণ থাকে নিত্য নতুন মেয়ে নিয়ে আসে। পুরো বাড়ির পরিবেশ যেন শোচনীয়। আর তানিয়া, তার অবস্থা আরো শোচনীয়। পারভিন আরা বলেছিল, আহনাফ যখন নেশার ঘরে থাকবে তখন যেন আহনাফের কাছে যায়। একবার বাচ্চা আসলে আহনাফ বদলে যাবে, সংসারী হবে বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তানিয়াও সায় দেয়। পরিকল্পনা অনুযায়ী একদিন রাতে আহনাফের সামনে আবেদনময়ী রূপে হাজির হয়। নেশার ঘরে আহনাফ ধীরে ধীরে তানিয়ার দিকে এগিয়ে যায়। তানিয়াকে চাঁদনি মনে করে কাছে টেনে নিতে থাকে। কিন্তু ওই যে, যতই নেশা করুক, ভালোবাসার মানুষের টানটাই আলাদা। ধাক্কা মেরে তানিয়াকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। সারাটা রাত তানিয়াকে বেল্ট দিয়ে কুত্তার মতো পেটায়। এরপর 3 দিন তানিয়া হসপিটালে ভর্তি ছিল। এরপর থেকে তানিয়া নিজের রুমে একা একা বসে থাকে, সারাদিন চোখের পানি ফেলে। তারপর থেকে আহসান, মানে আহনাফ, নেশা করে বাসায় আসলে দরজা ভালো করে লাগায়। তারপর রুমে বসেও সারাটা রাত নেশা করে। সুদর্শন বলিষ্ঠ আহনাফ 2 মাসের মধ্যেই কেমন যেন রোগা হয়ে গেছে, চোখের নিচে দাগ বসে গেছে। কিছু স্বার্থপর মানুষের স্বার্থের বলি হয়েছে এই নিষ্পাপ ছেলেটা। আহনাফের বাবা ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। জানেন না কি হবে তার ছেলেটার। রাগে ঘেন্নায় পারভিন আরার সাথেও এখন তার কথা হয় না। মনে মনে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, পারভিন আরার সাথে সম্পর্ক রাখবেন না। সব ছেড়ে ছুড়ে নিজের বাচ্চাটাকে নিয়ে শহর ছাড়বেন তিনি। এইদিকে পারভিন আরাও দুশ্চিন্তায় বিভোর। আহনাফ একমাত্র সন্তান তার। মাঝে মাঝে ভাবে চাঁদনিকে ফেরাই আনবেন, কিন্তু তখনই তার বোন নুরানী বেগমের উস্কানিতে আরো কঠোর হয়ে যান। নুরানী বেগম তো পড়ে আছেন নিজের প্রতিশোধ আর নিজের ভালোবাসার মানুষকে হারানোর বেদনায়। সে কিভাবে বুঝবে অন্যের সন্তানের ভালো? বোকা পারভিন আরা বুঝল না যে নিজের সন্তানের জীবন ধ্বংস নিজেই তিনি ডেকে এনেছেন। 1 মাস পর। আজকাল নূরের শরীরটাও খুব একটা ভালো লাগে না, মাথা ঘোরায়, বমি বমি ভাব পায়। হুট করেই তার ফোনটা বেজে ওঠে। দেখে যে তার মা ফোন দিয়েছে। হ্যালো আম্মু, বলো। আজকে রাতেই রওনা দে, কাল সকালেই তোকে যেন বাসায় দেখি, বলেই ফোনটা কেটে দিল। নূর ভয় পেয়ে যায়। এত তাড়াহুড়ো করে এভাবে মা ডেকে পাঠালো কেন? অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে তার। রুদ্রের বাসায় প্যাকিং চলছে। সব ব্যবসাপাতির গোপন সরিয়ে ফেলছে যেন একেবারে। নিজের চাকরিও সুইচ করেছে। আর মাত্র একদিন, তারপর লাস্ট চাল, এরপর ফিনিশ। ভেবেই উন্মাদের মতো হেসে উঠল রুদ্র। কি হতে চলেছে? নূর মেয়েটার ভাগ্যটা যেন সত্যি খারাপ। রুদ্রের বাসায় প্যাকিং চলছে। সব ব্যবসাপাতি গোপনে সরিয়ে ফেলেছে। নিজের চাকরিও সুইচ করেছে। আর মাত্র একদিন, তারপর লাস্ট চাল, এরপর ফিনিশ। ভেবেই উন্মাদের মতো হেসে উঠল রুদ্র। কি হতে চলেছে? নূর মেয়েটার ভাগ্যটা যেন সত্যি খারাপ। আসলে মেয়েদের চেহারা ভালো হওয়ার চেয়ে কপাল ভালো হওয়া বেশি জরুরি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নূর। বাড়িতে ঢোকা মাত্রই নোরানি বেগম থাপ্পড় দিয়েছে ওর গালে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কখনো ভাবেনি এভাবে ধরা পড়ে যাবে। ওইদিকে ওর বাবাও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো দিন কল্পনাও করেনি যে তার এই বাচ্চা মেয়েটা তার বিশ্বাস ভাঙবে। 2 মাস আগে তুই কোথায় ছিলি তুই? সত্যি করে বল। চুলের মুঠি ধরে জিজ্ঞাসা করে নুরানি বেগম। আজ নূরের বাবাও কিছু বলছে না। বলছিস না কেন? বল। নূর চুপ করে আছে। ভুলেও যদি রুদ্রের নাম মুখে নেয়, তাহলে মা আজকে কিছু একটা করে বসবে। হয়তোবা সারা জীবনের জন্য হারাবে রুদ্রকে। তাই আপাতত চুপ থেকে পরে রুদ্রের সাথে কথা বলে ডিসিশন নেবে। কাঁপতে কাঁপতে নূর বলল, মা, বান্ধবীরা মিলে কক্সবাজার গিয়েছিলাম। কোন বান্ধবী? আম্মু, ভার্সিটির।
নুরানী বেগম চুপ করে কিছু একটা ভাবলেন, তারপর বললেন, যা, রুমে যেয়ে হাত মুখ ধুয়ে নে, আপাতত ভার্সিটিতে যাওয়ার দরকার নেই। নূরের বুঝতে আর বাকি রইল না যে মায়ের পরের পদক্ষেপটা কি। সে চেনে ভালো করেই তার মাকে। পিলে চমকে উঠল। বিকেলবেলা নূর অনেক কষ্টে লুকিয়ে বাসা থেকে বের হয়েছে। তাদের পরিচিত রেস্টুরেন্টের কর্নারের সিটে বসে অপেক্ষা করছে রুদ্রের জন্য। 15 মিনিট পর রুদ্র এসে বিরক্তের সুরে বলল, সমস্যা কি নূর? এভাবে তাড়াহুড়ো করে ডাকলে কেন আমাকে? আমার কি কাজ নেই নাকি? রুদ্র, তুমি এভাবে কেন কথা বলছো? আজ পুরো 3 মাস পর আমাদের দেখা হলো। এইসব আজাইরা কথা বাদ দিয়ে আগে বলো, কেন ডেকেছ? রুদ্রের ব্যবহারে নূরের ভেতরটা ফেটে যাচ্ছে। অনেক কষ্টে কান্না আটকিয়ে বলো, রুদ্র, মা সন্দেহ করছে আমাকে। আমার মনে হয় মা এই সপ্তাহেই আমার বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করছে। বলে রুদ্রের দিকে তাকালো। রুদ্র কেয়ারলেস ভাবে বলল, তো? নূর যেন আজকে অবাকের পর অবাক হচ্ছে। রেগে গিয়ে বলল, তো দিয়ে কি বোঝাতে চাইছো তুমি রুদ্র? ফাজলামি পেয়েছো? তোমার বইয়ের বিয়ের কথা চলছে আর তুমি এখনো এতটা উদাসীন? শোনো রুদ্র, আমি মোটেও এই ফাজলামির মুডে নেই। আমি আমার বাড়ি ছেড়ে এসেছি। আমি আজই তোমার বাসায় উঠব। রুদ্র এবার চেয়ারে আরেকটু আরাম করে বসে বলো, কোন অধিকারে? মানে? মানে কোন অধিকারে তুমি আমার বাসায় যাবে? এভাবে তুই তুকারি কেন করছো রুদ্র? আমি বউ তোমার। প্রমাণ কি নূর? কোনো প্রমাণ আছে যে তুমি আমার বউ? এবার নূর যেন আকাশ থেকে পড়লো। কাপা কাপা গলায় বলল, এসব কি বলছো তুমি রুদ্র? তুমি ফাজলামো করছো তাই না? এবার রুদ্র নুরানির দিকে একটু এগিয়ে যেয়ে ওর চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ফিস ফিস করে বলল, একদমই না নূর পাখি, তুমি আমার কেউ না। কেউ না তুমি আমার। ওই বিয়ে মিথ্যা। বিয়ের সব সাক্ষী মিথ্যা। যা হয়েছে ভুলে যাও পাখি। নূরের এবার চারপাশ ঘুরছে। কাপা কাপা গলায় বলল, কেন করলে এমন রুদ্র? রুদ্র নূরের গাল চেপে ধরে বলল, আমার বোনের প্রতিশোধ নিতে পাখি। পারভিন আর শাস্তি তো তাকে তার ছেলেই দিচ্ছে। কিন্তু তোর মা? তোর মাকে শাস্তি আমি দিলাম তার মেয়েকে নিজের শয্যার সঙ্গী বানিয়ে। নূরের কি হলো জানা নেই। এরপর আর এমনটাও একটাও যেন টু শব্দটাও করেনি মেয়েটা। একদম নীরবভাবে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গেল। এদিকে রুদ্রও অবাক। ভেবেছিল নূর চিল্লাচিল্লি করবে, ওকে থাপ্পড় দিবে, অনুনয় করবে। কিন্তু না, মেয়েটার এই নীরব রূপ যে রুদ্রকে পোড়াচ্ছে। কিন্তু পরেক্ষণেই তার চোখে ভেসে উঠল চাঁদনীর হসপিটালে থাকা দিনগুলোর কথা। ফের ওর মাথায় জেঁকে বসল প্রতিশোধ শব্দটি। শুধু আজকে রাতটার অপেক্ষা। নূর বাসায় ফিরলে ওর মা তেড়ে এসে হাজারটা প্রশ্ন করে, কিন্তু নূর নিরুত্তর। যেন জীবনের প্রতিটি পদে পদে ব্যর্থতা। জীবনের প্রতি আর কোনো মায়া কাজ করছে না তার। আজ সে তার নিজের শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। মনে করে কিছুক্ষণ আগের কথা। নিজেকে শেষ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল নূর। জন্মের পর থেকেই সে শুধু ঠকেছে। কেউ তাকে ভালোবাসে না, কেউ না। হুট করেই মাঝ রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় নূর। পথচারীরা ওকে নিয়ে হসপিটালে যায়। যখন জ্ঞান ফিরে তখন প্রায় রাত 8টা। ডাক্তারের কাছে জানতে পারে সে যে প্রেগনেন্ট। নূরের দুনিয়া যেন উল্টে যায়। কি পরিচয় দিবে এখন সেই বাচ্চাটার? সবাই ওকে যে জারজ বলবে। না, ভয়ে কেঁপে ওঠে নূর। বেহায়ার মতো আবারও ফোন দেয় রুদ্রকে, কিন্তু ফোন বন্ধ। এরপর সরাসরি চলে যায় রুদ্রের বাসায়। সেখানে যে দেখে গেটে তালা মারা। দারোয়ান বলে রুদ্ররা নাকি দেশের বাইরে চলে যাবে পুরো পরিবার। এবার যেন নূরের মাথায় বাজ পড়ল। এই রাতের বেলা গেল রুদ্র বন্ধু নাফিসের বাসায়। যেই পা ধরে কেঁদে বলল, ভাইয়া, রুদ্র ভাই কোথায় প্লিজ একটু বলুন না। আমার বাচ্চাটা না হলে সবাই জারজ বলবে তো। নাফিস নিজেও যেন জানে না রুদ্র কোথায়। এদিকে ফোনটাও বন্ধ। আমার বাচ্চার কথা শুনে নাফিস আরো বেশি ভয় পেয়ে গেল। প্রতিশোধের নেশায় মেয়েটার এত বড় সর্বনাশ করলো। ওরা সব বন্ধুরা জানতো যে রুদ্র নূরকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে। এটাই হবে প্রতিশোধ। কিন্তু রুদ্রের মনে যে পাপের খেলা চলছিল ভেবেই ঘৃণা লাগলো নাফিসের। অনেক কষ্টে রাত
11টার দিকে নূরকে বাসায় পৌঁছে দিয়ে এলো নাফিস। কথা দিল রুদ্রকে খুঁজে বের করবে, কিন্তু রুদ্রকে খুঁজে পাওয়া কি এতই সহজ? এই শহর থেকে নিজের সব হিসেব শেষ করে সে বের হয়েছে, আর ফিরবে না। আর তার শেষ চলা হবে না কালকে সকালে। ততক্ষণে রুদ্র আর রুদ্রের পরিবার সবার ধরাছোঁয়ার বাহিরে। এমনকি আত্মীয়রাও জানে না কোথায় আছে তারা। কিসের আত্মীয়? যারা তার বোনের বিপদের সময় নোংরা নোংরা বাক্য ছুঁড়েছিল? চায় না এমন আত্মীয় রুদ্র। এদিকে নূর তার মায়ের প্রশ্নের উত্তর না দিয়েই ঘরে চলে গেল। কাল সকালে শহর ছাড়বে সে। সে জানে রুদ্র আর ফিরবে না। সে আর চাচ্ছেও না রুদ্র ফিরুক। নিজের বাচ্চাটাকে একটা ভালো ভবিষ্যৎ দিবে, একজন ভালো মা হবে। অতীতের কোনো ছায়া সে পড়তে দিবে না তার বাচ্চাটার উপরে। আর রুদ্রকে কোনো দিনও সে ক্ষমা করবে না, কোনো দিনও না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল নূর। কিন্তু বেচারি জানতেও পারল না কাল সকালটা তার জীবনে আরেকটা বিভীষিকাময় সকাল হতে যাচ্ছে। ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তার জন্য। তীব্র যন্ত্রণায় ঘুম ভেঙে যায় নূরের। চোখ খুলে দেখে ওর মা ওর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নামাচ্ছে আর নোংরা ভাষায় গালি দিচ্ছে। ব্যথায় কাঁপা কাঁপা গলায় নূর বলে উঠল, মা ছাড়ো আমাকে, ব্যথা পাচ্ছি। নুরানী বেগম রাগান্বিত স্বরে বলে উঠল, ব্যথা করে হারামজাদি? ব্যথা লাগে? তোর জন্য যে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোকে যে এই জন্ম দিয়েছি এই আমি। এইসব কি বলছো মা? কি করেছি আমি? এবার নুরানী বেগম নিজের ফোন নূরের দিকে ফিরে মারলেন। নূর ফোনটা হাতে নিয়ে যা দেখলো তাতে ওর দুনিয়া যেন উল্টে গেল। বিছানায় রুদ্র নূরের গলায় মুখ ডুবিয়ে আছে এমন একটা ছবি ফেসবুকে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যদিও নূরের চেহারা এখানে বোঝা যাচ্ছে না। নূর মনে মনে বলে উঠল, এটাই করার বাকি ছিল রুদ্র? আজ তুমি আমাকে পুরোপুরি শেষ করে দিলে। তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমা করব না। নূরের ভাবনার মাঝেই নুরানী বেগম আবারও হাত তুলতে গেলে এবার নূরের বাবা মেয়েটাকে আটকায়। তাকে ঘরের বাহিরে বের করে ভেতর থেকে দরজাটা আটকিয়ে দেয়। ধীরে ধীরে নূরের সামনে যে মাথা তুলে দাঁড়ায়, মাথায় আলতো করে স্নেহের পরশ দেয়, আদুরে কণ্ঠে বলে ওঠে, নূর মা। বাবার এমন কণ্ঠে মাথা তুলে তাকায় নূর। তুমি কি করতে চাও আম্মা? ওই ছেলেকে বিয়ে করতে চাও? তাহলে কথার মাঝেই ওর বাবাকে থামিয়ে দেয় নূর। বলে, বাবা, আমি মুক্তি চাই। এই শহর থেকে, আম্মুর থেকে, সব পরিচিত মানুষ থেকে, আর এই জীবন থেকে। হালকা হেসে মেয়েকে বুকে জড়িয়ে আসাদ সাহেব বলেন, যা মা, তোকে আমি মুক্তি দিলাম। সন্ধেবেলা পুরো এলাকা জুড়ে তাজা খবর, আসাদ সাহেবের একমাত্র মেয়ে মেহেনুর বিকেলের দিকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে 2 বছর পর। চাঁদ সোনা, আর কতদিন একা থাকবি বোন? ভাইয়া, আমি কত বলেছি আমি প্রস্তুত না। আর কত বছর লাগবে চাঁদ? ধ্রুব ছেলেটা আর কতদিন অপেক্ষা করবে? ওর জন্য আমরা আবার নতুন জীবন শুরু করতে পেরেছি। ভুলে গেছি সেটা? আমি কি অপেক্ষা করতে বলেছি? আর উনি আমাদের জন্য যা করেছেন আমি কৃতজ্ঞ। কিন্তু ওনাকে আমি আমার ভালো বন্ধু ভাবি ভাইয়া, এর বেশি কিছু না। তুই এখনো ওই প্রতারক আহানাফের জন্য বসে আছিস না? ভুলে গেছিস যে ও এখন বিবাহিত? এতদিনে মনে হয় বাচ্চাও হয়ে গেছে ওদের। চাঁদনির ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। সত্যি তো, আহানাফকে এখনো ভালোবাসে সে। এত বড় প্রতারণার পরেও ভুলতে পারেনি। কিছুদিন ভেবে চাঁদনি বলে উঠল, ভাইয়া, আমি রাজি। বলে গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। চাঁদনির বাবা মঞ্জুর সাহেব যে রুদ্রকে বললেন, আব্বা, এটা কি ঠিক হলো? জোর করে বিয়ে ভালোবাসা হয়? চাঁদনির বাবা মঞ্জুর সাহেব যে রুদ্রকে বললেন, আব্বা, এটা কি ঠিক হলো? জোর করে বিয়ে ভালোবাসা হয়? কিছু করার ছিল না আব্বু। আর কতদিন একা থাকবে ও? আর আমি জানি এভাবে একা থাকলে চাঁদনি কোনোদিনও আহনাফকে ভুলতে পারবে না। আব্বু, আপনি চিন্তা করবেন না। আমার বিশ্বাস ধ্রুবই চাঁদনির জন্য বেস্ট। এভাবে কিছুক্ষণ গল্প চলল দুই বাপ বেটার। আহনাফ হসপিটালে ভর্তি, ভয়ঙ্কর কিছু ড্রাগ নিয়মিত সেবন করে, আর পুরো শরীরটা কাটা ছেঁড়ার দাগ। ওসব ড্রাগ নিয়ে
নিজেই নিজেকে আঘাত করে, অনেকটা মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে সে। এই 2 বছর নেশার মধ্যে কতবার যে আত্মহত্যা করতে চেয়েছে হিসাব নেই। শরীরের কাটা জায়গাগুলোতে ইনফেকশন হয়ে গন্ধ বের হতে শুরু করেছে, চুল দাড়ি বড় হয়ে ভয়ঙ্কর লাগে এখন তাকে। তার মধ্যে আবারও বাসা বেঁধেছে অসংখ্য রোগ। কিছুদিন আগেই ব্রেন স্ট্রোক করেছে, তাই আহনাফকে নিয়ে ঢাকায় এসেছে ওর বাবা মা। পারভিন আরাত আর তার স্বামী ক্যাবিনের বাহিরে বসে আছে, ডাক্তার ভেতরে চেক আপ করছে। ডাক্তার বাহিরে আসতেই দুইজনেই দৌড়ে গেল। ডাক্তার বললেন, দেখেন আহনাফের যা অবস্থা, এখন চিকিৎসা না দিলে তাকে বাঁচানো মুশকিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে আহনাফ নিজেই বাঁচতে চাচ্ছে না, যার কারণে ট্রিটমেন্ট ওর কাজে লাগছে না। তবুও আমরা চেষ্টা করছি। এখন খুশি তো তুমি পারভিন? আমার বাচ্চাটা শেষ পর্যন্ত মেরেই ফেললে তোমরা 2 বোন। আমি যদি আমার আহনাফকে হারাই তাহলে সেই দিনই তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, বলে কাঁদতে কাঁদতে কেবিনে গেলেন তিনি। এদিকে পারভিন আরা নিশ্চুপ। কি বলবে সে? তার জেদের জন্যই তো তার ছেলের আজ এই অবস্থা। ওইদিকে তানিয়াও 1 বছর আগে ডিভোর্স দিয়ে নিয়ে নিয়েছে আহারানের কাছ থেকে। 6 মাস হলো নতুন বিয়ে করেছে। আর অন্যদিকে আর বোন নুরানি মেয়েকে হারিয়ে এখন সব সময় নামাজে নিজেকে ব্যস্ত রাখে, মেয়ের জন্য চোখ ভাসায়। নুরানির স্বামী আসাদ সাহেব নূর মারা যাওয়ার 2 মাস পরেই দেশের বাহিরে চলে যান। নুরানির হাজার আকুতি মিনতি করেও সে থামেনি। নুরানি নিজের ভুল বুঝতে পারে, যে মানুষটাকে এতগুলো বছর অবহেলা করেছে সে, ভালোবাসেনি, অপমান করেছে। কিন্তু আজ সে বুঝতে পেরেছে সে অতীত নিয়ে পড়ে থেকে নিজের বর্তমানের সুখ নষ্ট করেছে। স্বামী সন্তান কারোর খেয়াল রাখেনি কখনো, অযত্ন করেছে সব সময়। আজ সে সন্তান হারালো, স্বামীকেও। কি হবে তাদের জীবনে? আহনাব কি বাঁচবে? আর রুদ্র, সে তো জানেও না তার নূর পাখি আর নেই। চাঁদনির কি হবে? সারা স্যার স্যার তাড়াতাড়ি আসুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু পাগলামি করছে অনেক, হাতের স্যালাইন খুলে ফেলেছে। কেবিনের বাহিরে ডাক্তারের সাথে কথা বলছিল পারভিন আরা আর নাসির সাহেব। তখনই নার্সের এহেন কথাই শুনে দ্রুত ভেতরে গেল তারা। আমাকে ছাড়বি তোরা, নাইলে সব কটাকে মেরে ফেলবো, ছাড়। আহনা বাবা, আমার একটু শান্ত হও শোনা, আমার কথাটা শোনো বাবা। আহনাব পারভিন আরা আবার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল। তৎক্ষণাৎই নার্স এসে ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ঘুমে ঢলে পড়ল আহান। এইদিকে ভগ্ন হৃদয়ে 2 অসহায় পিতা মাতা তাকিয়ে রইল তাদের একমাত্র সন্তানের এইরকম করুণ অবস্থার পানে। চাঁদ, জি? তুমি কি সত্যি মন থেকে রাজি হয়েছ? ধ্রুব, আমি আহনাফকে ভালোবাসি, এটা যেমন সত্যি, তেমনি সত্যি হচ্ছে যে আহনাফ অন্য কারোর হালাল পুরুষ। সেখানে সে আমার জন্য হারাম। তাই আমিও নিজের জীবনটা নতুন করে শুরু করতে চাই, নতুন করে বাঁচতে চাই, যেখানে আমার অতীতের কোনো স্মৃতি থাকবে না। ধ্রুব হুট করে চাঁদনিকে নিজের বুকে টেনে নেয়, তারপর কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয়। তারপর চোখে চোখ রেখে বলে, রানী সাহেবা, আপনার সব কষ্ট শুষে নিলাম আজ। আজকের পর থেকে এই চোখে আর পানি দেখতে চাই না। অপেক্ষায় থাকবেন, আমি শীঘ্রই আপনাকে নিজের ছোট্ট রাজ্যের রানী করে নিয়ে আসব। বলেই চলে গেল ধ্রুব। এদিকে চোখের বুক ফেটে যাচ্ছে যেন। আর চাঁদনির আজ তার জীবনের প্রথম আহানাব ব্যতীত অন্য কোনো পুরুষের বুকে সে মাথা রেখেছে। বিষাক্ত মনে হচ্ছে তার সবকিছু, বিষাক্ত। কেন আমার আত্মাটাকে এভাবে খুন করলে আহনাফ, কেন? গভীর রাত, সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে পুরো রুম। চোখ দুটো লাল হয়ে আছে রুদ্রের। হাতে তার একটা মেয়ের ছবি। নূর পাখি, আমার নূর পাখি, এই পাখি, কথা বলিস না কেন? তোকে খুব মনে পড়ে পাখি, নিজের হাতে তোকে শেষ করেছি আমি। মন চায় নিজেকে মেরে ফেলি, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে আর পারি না। নিজের প্রতি খুব ঘেন্না হয় জানিস তো। কেন তোকে এই প্রতিশোধের খেলায় জড়ালাম পাখি? তুই তো আমার নির্দোষ বোকা পাখি ছিলি। আচ্ছা, তুই কি বিয়ে করে নিয়েছিস পাখি? জানিস পাখি, ভয়ে তোর খোঁজ নেই না। যদি তোর পাশে অন্য পুরুষকে দেখি, তাহলে সেদিনই মরে যাব আমি পাখি। কেঁদে ওঠে রুদ্র। ভালোবাসি তোকে নূর। বাবা, তোমার নাতিকে একটু সামলাও,
আমি ভার্সিটিতে যাব, রেডি হতে হবে। আম্মা যান, সুম্মা ছেলে তো ভালো, তাই না? তো আমি কি করব বাবা? মা বলছিলাম না, যদি জীবনটাকে আরেকবার সুযোগ দিতে। বাবা সুযোগ দিয়েছি বলেই তো আজ এখানে আমি, না হলে তো সেদিনই মৃত্যুবরণ করতাম, যেদিন আমাকে চূড়ান্তভাবে ভেঙে দিয়েছিল। আচ্ছা বাবা, বাদ দাও এসব কথা। আমি আমার জীবন আপাতত কাউকে জড়াতে ইচ্ছুক না। আমি আমার বাচ্চার সাথে ভালো আছি বাবা। নূর মা, বাবা প্লিজ আমাকে আর নূর বলে ডাকবে না। আমি কতবার বলেছি আমার নাম মেহেরিমা। নূর নামটা শুনতে চাই না আমি আর, বলেই বেরিয়ে গেল নূর। এইদিকে ভরা চোখে দাঁড়িয়ে রইল নাছির সাহেব। জানে না মেয়েটার ভাগ্যে কি লেখা আছে। তার মেয়েটা যে জন্মের পর থেকেই দুঃখী। রৌদ্র সোনা, মাম্মাম তোমাকে অনেক ভালোবাসে বাবা। তুমি মাম্মামের নান্নান আর আমাদের এই ছোট্ট পরিবার। আমাদের আর কাউকে লাগবে না বাবা, কাউকে না। বলেই বাচ্চাটাকে জড়িয়ে কাঁদতে লাগলো নূর। এদিকে 15 মাসের রুদ্র মায়ের কান্না দেখে নিজেই ভ্যা করে কেঁদে দিল। বাচ্চাকে সাথে সাথে বুকে জড়িয়ে নিয়ে আগলে নিল নূর। আমাদের নূরের ভাগ্যে কি সুখ আসবে, নাকি এভাবেই একাকিত্বে কেটে যাবে বাকিটা জীবন? আজ চাঁদনির বিয়ে, আজ আবারও বউ সেজে শেষে। তবে আহানাপ নয়, ধ্রুবের জন্য। এই যে আর একটু পরেই সে আরেকজনের নামে কবুল বলবে, সারাটা জীবনের জন্য অন্য কারোর হয়ে যাবে। চাঁদনি বিড়বিড় করে বলল, ভালো থেকো আহনাফ। ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। নিচে গাড়ির শব্দ আসছে। বুঝতে বাকি রইল না যে বর এসেছে। দরজা খুলে দেখে রুদ্র এসেছে। বনু, ধ্রুবরা এসে গেছে। চাঁদনি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এখন যে তার যাওয়ার পালা। রুদ্র বোনের হাতটা শক্ত করে ধরল, বুকে আগলিয়ে নিয়ে। প্রিয় বোনটাকে, বোনটা যে তার বড্ড শখের। এই বোনের জন্যই তো জীবনের সবচেয়ে বড় ত্যাগটা সে স্বীকার করেছে। তার বোকা পাখিটার জীবনটা নষ্ট করেছে। সবাই অপেক্ষায় আছে চাঁদনির কবুল বলার, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ আসছে না। সারা শরীর কাঁপছে। অবশেষে সে শক্তি সঞ্চার করে কবুল বলতে যাবে, এমন সময় কেউ দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরল। চাঁদনি চমকে উঠে দাঁড়ালো। যখন মানুষটার চেহারা দেখল, তখন যেন তার মাথায় বাজ পড়ল। অবাক হয়ে বলল, আন্টি আপনি? চাঁদমা, আমি তোর পায়ে পড়তেছি মা, আমার আহনাফকে বাঁচা। এবার যেন সবাই আরেকবার অবাকের মাত্রা বাড়ল। মা, আমার আহনাফটা আইসিইউতে ভর্তি, অবস্থা ভালো না ওর, ওকে বাঁচা মা। এ পর্যায়ে চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না। সেও উন্মাদের মতো করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলো যে আহানাপের কি হয়েছে। পারভিন বেগম এক এক করে সব ঘটনা খুলে বলল, কিভাবে প্রতিশোধের নেশায় দুই বোন মিলে চাঁদনির জীবনটা নষ্ট করতে চেয়েছিল, কিভাবে আহানাফ ধীরে ধীরে মৃত্যুর মুখে গিয়েছে সব। চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না, পাগলের মতো ছুটতে শুরু করলো মেইন দরজার দিকে। চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না, পাগলের মতো ছুটতে শুরু করলো মেইন দরজার দিকে। হসপিটালের কমন জোনে বসে আছে সবাই। চাঁদনি আহনাফের অবস্থা দেখে সেন্সলেস হয়ে গিয়েছে। তাকে আরেক কেবিনে ভর্তি করা হয়েছে। ধ্রুবর পরিবার চলে এসেছে। হসপিটালে আছে শুধু ধ্রুব, চাঁদনির পরিবার আর আহনাফের বাবা মা। সবার দৃষ্টি এখন পারভিন আরার দিকে। এমন কি হয়েছিল যার প্রতিশোধ নিতে এত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিল সে? অতীত। পারভিন আরা তখন অনার্স সেকেন্ড ইয়ারে, আর ওনার ছোট বোন নুরানি বেগম ইন্টার সেকেন্ড ইয়ারে। নুরানি বেগমের তারই এলাকার হাসান নামের একজনের সাথে 5 বছরের প্রণয়ের সম্পর্ক ছিল। সেই সময় হাসান ছিল অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট। একদিন খবর আসে হাসানের বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এদিকে নুরানি আর হাসান একে অপরকে প্রচণ্ড ভালোবাসতো। তাই বিদেশে যাওয়ার আগে তারা দুজন অনেক কষ্টে পরিবারকে ম্যানেজ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এদিকে পারভিন আরাও বিয়ে ঠিক করা হয়ে আছে, তাই তারা কেউই মানা করে না। অবশেষে দিন এগিয়ে আসে, কিন্তু সেই দিন হঠাৎই বিয়ের কিছুক্ষণ আগে পুলিশ এসে নুরানির বাবাকে ধরে নিয়ে যায় মিথ্যা কেসে। নুরানির বিয়ে ভেঙে যায়। সেই রাতেই আহসানের সাথে তার মামাতো বোনের বিয়ে হয়। অন্যদিকে পারভিন আরার হবু শ্বশুরও ফোন দিয়ে বিয়ে ভেঙে দেয়। দুই বোনই নিজেদের ভালোবাসার মানুষকে হারায়। তারপর মা
আর 2 মেয়ে সমাজের অনেক কটু কথা সহ্য করে জীবন সংগ্রাম চালিয়ে যায়। 3 মাস পর জামিন মেলে তাদের বাবার। তারা জানতে পারে টাকার লোভে পুলিশ ইন্সপেক্টর আবুল কাশেম তাকে ফাঁসিয়েছিল। এরপর তারা সেই শহর ছেড়ে দেয়, নতুন করে জীবন শুরু করে। কিন্তু মনের মধ্যে ওই ইন্সপেক্টরের জন্য ঘৃণা আর বিন্দু পরিমাণও কমেনি। এত বছর পর সেদিন যখন তারা চাঁদনির বাসায় গিয়ে বিয়ের কথা বলতে গিয়েছিল, তখনই ড্রয়িং রুমে আবুল কাশেমের ছবি দেখে চিনতে বিন্দু পরিমাণও দেরি হয়নি তার। আর যখন জানলো যে আবুল কাশেম চাঁদনির দাদা, পুরো প্রতিশোধ জেগে উঠল তার। বর্তমান চাঁদনির বাবা শফিক সাহেব হতভম্ব। তার মেয়ে এমন দোষের শাস্তি পেল যেটা তার বাবা করেইনি। সে উত্তেজিত হয়ে বলে উঠল, আপনি আসল ঘটনাটা না জেনেই এতগুলো মানুষের জীবন নষ্ট করলেন। সেদিন খালিদ নামে এক লোক আপনার বোনকে কিডন্যাপ করেছিল আর হুমকি দিয়েছিল বাবাকে যেন আপনার বাবাকে অ্যারেস্ট করে। তবে মেবি উদ্দেশ্য ছিল হাসানের সাথে নিজের মেয়ের বিয়ে দেওয়া। এমনকি আমার বাবা চাকরি ছেড়ে এক কাপড়ে আমাদেরকে নিয়ে শহর ছেড়েছিল, কারণ আমার বাবা গোপনে আপনার বাবার নির্দোষ হবার প্রমাণ দিয়েছিল আরেক ইন্সপেক্টরকে। এই দফায় চমকে উঠল পারভীন আরা। এত বড় ভুল সে কি করে করলো? সত্যটা না জেনেই এত বড় পাপ করলো! কেঁদে উঠল সে। আসলে সময় গেলে আফসোস করেও কোনো লাভ নেই।